স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি স্টেট লেভেল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021 ও 22-এর ব্যাপারে। আগের ভিডিওতে আমি তোমাদের এ সম্বন্ধে হালকা একটু ধারণা দিয়েছিলাম। এই ভিডিওতে আমি ডিটেলসে এই পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। পরীক্ষা পদ্ধতি কীরকম, কিভাবে পরীক্ষা হবে, কারা এলিজিবল, কবে পরীক্ষা হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে স্টেট লেভেল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021-22 এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ফর দি স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 10, অর্থাৎ ক্লাস 10-এ দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের জন্যই এই এক্সামিনেশনটা। 10 ক্লাস ছাড়া অন্য কোনো স্টুডেন্ট এই পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কলারশিপের পরীক্ষা। স্কলারশিপে একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হবে, কত পরিমাণ টাকা দেওয়া হবে, কিভাবে, সেটাও আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা ধৈর্য ধরে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেখে নাও যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। প্রথমে দেখে নাও যে ডেট অফ এক্সামিনেশনটা কবে হবে দেওয়া রয়েছে। দেখো 16/1/2022 অর্থাৎ 16ই জানুয়ারি 2022-এ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপরে দেখো খুব একটা ইম্পর্টেন্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 11/11/2021 থেকে 30/11/2021 পর্যন্ত। অর্থাৎ আজকে যে 11 তারিখ নভেম্বর, 11 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা করা হবে। এবার দেখো নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য স্টেট এজেন্সি, অর্থাৎ যারা এই পরীক্ষাটা নিচ্ছেন তাদের এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এখানে আমাদের কোনো দেখার দরকার নেই। তারপরে আমরা চলে আসবো সেটা হচ্ছে কি এলিজিবিলিটি, মানে কারা এই পরীক্ষাটা দিতে পারবে। প্রথমে দেখো দেওয়া হয়েছে কি স্টুডেন্টস অফ ক্লাস 10 অফ অ্যানি রেকগনাইজড অ্যান্ড অ্যাফিলিয়েটেড স্কুল আন্ডার WBBSE, WBBME, ICSE, CBSE in West Bengal, securing 50% and above marks for general and economically weaker section and 40% and above marks for ST, SC, OBC, NCL as per central government norms. Physically disabled candidates as per scorecard marksheet of class 9 are eligible to apply for স্টেট লেভেল NTSE 2021-22। কী বুঝলে যে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও WBBME অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ICSE বা CBSE যে দিল্লি বোর্ড রয়েছে, সেই বোর্ডগুলোর যারা পড়াশোনা করছে এই বোর্ডগুলোর আন্ডারে তারা যদি কি করে 9 ক্লাসে 50% বা 50%-এর বেশি নম্বর পেয়ে থাকে নবম শ্রেণীতে, তাহলে তারা এই পরীক্ষার জন্য এলিজিবল। আর কি বলা হয়েছে এখানে যে SC, ST, ওবিসিগুলো যদি অবশ্যই নন ক্রিমি লেয়ার, NCL মানে হচ্ছে নন ক্রিমি লেয়ার, এর মধ্যে পড়ে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, তাহলে তাদের ক্ষেত্রে 40% থেকে বেশি নম্বর পেলেই তারা এলিজিবল। অর্থাৎ এক কথায় বলতে পারি যে জেনারেলের ক্ষেত্রে 50% আর SC, ST, OBCর ক্ষেত্রে 40% নাম্বার লাগবে ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষায়। এবার দেখো পরেরটা কি বলছে, স্টুডেন্টস হু হ্যাভ রেজিস্টার আন্ডার ওপেন ডিস্টেন্স লার্নিং, ওপেন যেগুলো রয়েছে NYS, নেতাজি, এখানে যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, মানে ওপেন ইউনিভার্সিটিগুলো, যে ওপেন স্কুলগুলো রয়েছে সেখান থেকেও যদি কেউ মাধ্যমিক লেভেল পাস করে থাকে তারাও এটার জন্য যোগ্য। ঠিক আছে, এবার চলে আসছে দেখো EWS এর মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। ঠিক আছে, তাদের কি বলছে, ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট EWS সার্টিফিকেটস ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, আদারওয়াইজ দে মে অ্যাপ্লাই অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। বলছে যে EWS যারা ক্যান্ডিডেট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের যারা ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালো না, তারা যদি সেই হিসাবে অ্যাপ্লাই করতে চায় তাহলে অবশ্যই তাদের ওই EWS সার্টিফিকেট দিতে হবে।
ঠিক আছে। এরপরে দেখো পরের পয়েন্টটা কি বলছে, ইট মে বি নোটেড দ্যাট ওবিসি অ্যাপ্লিক্যান্টস অনলি আন্ডার নন ক্রিমি লেয়ার অফ ইনকাম গ্রুপ অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট নর্মস। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুসারে যারা নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে ওবিসি ক্যান্ডিডেট, তারাই শুধু ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ যদি তারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি ওবিসি ক্যাটাগরিতে না পড়ে নন ক্রিমি লেয়ারে, তাহলে তাদের কি করতে হবে, জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। অর্থাৎ আমাদের যারা ধরে নাও ওবিসি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, তারা অবশ্যই ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। সার্টিফিকেটটা অবশ্যই থাকতে হবে। ওবিসি যদি সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই তাদেরকে কি করতে হবে, জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে। এবার দেখো পরের পয়েন্ট কি বলছে, দেয়ার আর 2 এডুকেশনাল ডিস্ট্রিক্ট ইন অ্যাডিশন টু 23 রেভিনিউ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। দোজ আর ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্ট, আর একটা হচ্ছে বিধাননগর অ্যান্ড শিলিগুড়ি এডুকেশনাল ডিস্ট্রিক্ট। ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে ব্যারাকপুর আর হচ্ছে শিলিগুড়ি। এখানে কি বলছে দেখো 1 নম্বর পয়েন্টে, ইফ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন অ্যানি স্কুল আন্ডার দ্য jurisdiction of Barakpur or Bidhannagar administrative subdivision, in that event he or she must choose Barakpur as district instead of North 24 পরগনা or কলকাতা। তাহলে কি বলছে, ব্যারাকপুর অথবা বিধাননগরে যদি কারো স্কুল পড়ে তাহলে তাদেরকে ডিস্ট্রিক্ট হিসাবে বেছে নিতে হবে ব্যারাকপুর, কার পরিবর্তে, ইনস্টেড অফ নর্থ 24 পরগনা और কলকাতা, কলকাতা ও নর্থ 24 পরগনা বাদ দিয়ে ব্যারাকপুর বেছে নিতে হবে। 2 নম্বর পয়েন্টটা বলছে, ইফ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন অ্যানি স্কুল আন্ডার শিলিগুড়ি অ্যাডমিনিস্ট্রেটিভ সাবডিভিশন, ইন দ্যাট ইভেন্ট হি অর সি মাস্ট চুজ শিলিগুড়ি অ্যাজ ডিস্ট্রিক্ট ইনস্টেড অফ দার্জিলিং। কি বললো তাহলে, যে কোনো ক্যান্ডিডেট যদি শিলিগুড়ির আন্ডারে কোনো স্কুল হয়, কোনো স্কুলে পড়াশোনা করে, তাহলে সে অবশ্যই শিলিগুড়িটাকে ডিস্ট্রিক্ট হিসাবে ব্যস্ত হবে, মানে চুজ করতে হবে শিলিগুড়ি, কার পরিবর্তে, দার্জিলিংয়ের পরিবর্তে। ঠিক আছে। দার্জিলিং সিলেক্ট না করে শিলিগুড়ি সিলেক্ট করতে হবে। ঠিক আছে। তারপর কি বলছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট অপটেড ফর দি ডিস্ট্রিক্ট ইন হুইচ হিজ অর স্কুল ইজ ইনস্টিটিউটেড। এটা বলে দিয়েছে তাদের ডিস্ট্রিক্টে অবশ্যই চুজ করতে হবে। এবার চলে আসছে যে ফিলিং আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন, কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। স্টেপ 1 কি বলছে, ক্লিক অন দ্য নিউ ইউজার রেজিস্টার হেয়ার। নিউ ইউজার রেজিস্টার হেয়ার বলে যে পয়েন্টটা থাকবে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে বলছে, এ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইউজড ওয়ান্স, একবার ব্যবহার করতে পারবে, একটা মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি একবারই ব্যবহার করতে পারবে। কুড নট বি ইউজ সেকেন্ড টাইম ফর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের জন্য দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে দুজনের বা একটা ইমেল দিয়ে দুজনের রেজিস্টার করা যাবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করতে হবে। এ রেজিস্ট্রেশন নাম্বার উইল বি জেনারেটেড হুইচ শুড বি নোটেড ডাউন অ্যালং উইথ দ্য পাসওয়ার্ড গিভেন টু লগ ইন টু দি সিস্টেম ইন ফিউচার। তার মানে কি বলছে, ওখান থেকে নিউ ইউজার রেজিস্টার হেয়ার করলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে ওখানে রেজিস্টার হয়ে যাবে। ওখানে একটা রেজিস্টার নাম্বার দেখাবে, ওই নাম্বারটা আর পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে পরের স্টেপের জন্য। ঠিক আছে। এবার দেখো স্টেপ 2 কি বলছে, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট ইউজিং রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে ওখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। ফটোগ্রাফটা অবশ্যই কী হতে হবে, জেপিইজি, মানে ছবিটা জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং সাইজটা অবশ্যই 50 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে। আর কি বলছে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফটোগ্রাফ উইল বি হোয়াইট অফ, মানে ছবির পিছন সাইডটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা কালো হতে হবে। ঠিক আছে। এবং ক্লিয়ার হতে হবে। যদি কেউ সেলফি নিয়ে কোনো ছবি তোলে এবং সেই ছবিটা আপলোড করে, তাহলে সেটাকে নেওয়া হবে না, মানে গ্রাহ্য করবে না। ঠিক আছে। পরের পয়েন্টটা দেখো কি বলছে,
Once the form is filled in with correct particulars and complete in all respect, the same should be locked. মানে সম্পূর্ণ ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে কী হবে, ফর্মটা লকড হয়ে যাবে। এ প্রিন্ট আউট অফ দি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ফরম্যাট ফর ক্যান্ডিডেট from the head of the school or institution HOI should be taken out। মানে কি করতে হবে, এখানে যখন সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেল, ছবি দেওয়া হয়ে গেল, তারপরে যখন সম্পূর্ণ লক হয়ে গেল, লক করার পরে একটা প্রিন্ট আউট বের করতে হবে। বের করার পরে সেই প্রিন্ট আউটটা কোথায় নিয়ে যেতে হবে, হেড অফ ইনস্টিটিউশন বা স্কুলের হেডমাস্টারের কাছে নিয়ে যেতে হবে। স্টেপ 3 কি বলছে, অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু টেক আউট দ্য printed application form and certificate to the head of the school where he or she is studying and get the certificate signed with official seal। তাহলে কি বলছে, অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করছে তার প্রিন্টেড যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই ফর্মটা নিয়ে যাবে কার কাছে, হেডমাস্টারের কাছে। হেডমাস্টার কি করবে, একটা সার্টিফিকেট দিবে উইথ অফিসিয়াল সিল, অফিসের সিল সহ একটা সাইন করে দিয়ে সার্টিফিকেটটা দিবে। এবার ওই সার্টিফিকেটটা কী করতে হবে, নিয়ে এসে আবার লগ ইন করার পরে আপলোড করতে হবে। বলছে অ্যান্ড আপলোড দি সাইন সার্টিফিকেট টু হিজ অর হার অ্যাকাউন্ট অ্যালং উইথ স্ক্যান্ড কপিজ অফ। তাহলে কী করতে হবে, ওই অ্যাপ্লিকেশানটা আপলোড করতে হবে, ওর সাথে আরও কিছু আপলোড করতে হবে। কী জিনিসগুলো আপলোড করতে হবে দেখো, EWS ইকোনমিক্যালি যেগুলো ছিল, EWS ক্যান্ডিডেট যারা, তাদের সার্টিফিকেটটা করতে হবে। যারা এটাকে সিলেক্ট করবে EWS আন্ডারে, তাদের EWS সার্টিফিকেট আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট, কোনো ছাত্রছাত্রী যদি SC বা ST বা OBC সিলেক্ট করে, তাহলে তাদের যে নিজস্ব কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। কোনো ক্যান্ডিডেট যদি ডিজেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপড PH ক্যান্ডিডেট হয়, তাহলে তাদের ওই সার্টিফিকেটটা কী করতে হবে, আপলোড করতে হবে। তারপরে আরেকটা রয়েছে 4 নম্বরে দেখো, প্যারেন্টাল গ্রোস অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটটা কী করতে হবে, আপলোড করতে হবে। কাদের ক্ষেত্রে, OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আন্ডার নন ক্রিমি লেয়ার। OBC ক্যান্ডিডেট যারা আন্ডার নন ক্রিমি লেয়ারের মধ্যে OBC যারা থাকবে, তাদের কি করতে হবে, ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এরপর দেখো যেটা হোয়াইট কালারে মার্কিং করে দেওয়া হয়েছে যে দি ডকুমেন্টস মাস্ট বি ডিউলি অথেন্টিকেটেড বাই দি কনসার্ন স্কুল অথরিটি। দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ইচ স্ক্যান্ড PDF ডকুমেন্টস শুড বি 200 KB। অর্থাৎ ডকুমেন্টসগুলো অবশ্যই স্কুল অথরিটিকে দিয়ে সাইন করিয়ে নিতে হবে। আর কি করতে হবে, যে ডকুমেন্টসের যে PDF ফাইলগুলো, সেই PDFগুলো অবশ্যই 200 KBর মধ্যে হতে হবে। এবার কি করতে হবে, দেন প্রেস ফাইনালাইজ অ্যাপ্লিকেশন বাটন। এবার সবগুলো যখন আপলোড করা হয়ে যাবে, ডকুমেন্টসগুলো আপলোড করার পরে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন চাপতে হবে, ক্লিক করতে হবে। তারপর বলছে উইদাউট ফাইনালাইজেশন অনলাইন ফর্ম ফিল আপ অফ এ ক্যান্ডিডেট উইল নট বি কমপ্লিটেড অ্যান্ড অ্যাডমিট কার্ড ক্যান নট বি জেনারেটেড। তার মানে কি বোঝাচ্ছে এখানে, যে ফাইনালাইজেশন যদি ক্লিক না করি তাহলে অনলাইন ফিল আপটা কমপ্লিট হবে না এবং অ্যাডমিট কার্ডও বের হবে না। পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটা বের হবে সেটাও বের হবে না। তাহলে অবশ্যই সেটাকে ফাইনালাইজ করতে হবে। তারপরের পয়েন্ট দেখো, EWS সার্টিফিকেট ফর ইকোনমিক্যালি উইকার সেকশন, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট আর required for the EWS SC ST OBC নন ক্রিমি লেয়ার অ্যান্ড ফিজিক্যালি ডিজেবল ক্যান্ডিডেট রেসপেক্টিভলি। মানে এগুলো বলেই দিলাম যে কাদের ক্ষেত্রে কোন সার্টিফিকেটগুলো দিতে হবে। যারা EWS ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের ক্ষেত্রে EWS দিতে হবে। SC STদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে ডিজেবিলিটি সার্টিফিকেট দিতে হবে। এগুলো আপলোড করতে হবে। আর কি বলছে, the application submission is complete only when the certificate from HOI and other required documents are uploaded। যখন হেডমাস্টার দ্বারা সার্টিফিকেটটা আপলোড হবে আর অন্যান্য ডকুমেন্টসগুলো যখন আপলোড হবে, তাহলেই সেই অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে। আর যদি এই ডকুমেন্টসগুলো আপলোড করা না হয়, তাহলে
সেই অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইখানে একটা বিষয় যে যদি আমি জেনারেল হিসাবে অ্যাপ্লাই করি তাহলে কি এইগুলো লাগবে? না, অবশ্যই লাগবে না। যদি আমি জেনারেল হিসাবে দিই তাহলে এই ডকুমেন্টসগুলো লাগবে না, শুধু হেডমাস্টারের সার্টিফিকেটটাই দিতে হবে। ঠিক আছে? আমি যেহেতু ওবিসি সিলেক্ট করলাম না বা এসসি এসটি সিলেক্ট করলাম না, ইডব্লিউএস সিলেক্ট করলাম না, বা আমি ফিজিক্যালি ডিজেবল ক্যান্ডিডেট নই, তাহলে এই ডকুমেন্টসগুলো আমার দরকার নেই। আমি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির ডকুমেন্টসটাই এখানে আপলোড করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ আমাকে অন্য কোনো ডকুমেন্টস আবার আপলোড করতে হবে না। এবার চলো পরের পয়েন্ট কী বলছে দেখো, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেক ইমেল অর SMS হুইচ ইজ গিভেন ইন দ্য ফর্ম রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ হিজ or her application after online form fill up from time to time। অর্থাৎ কি বলছে যে ক্যান্ডিডেটসকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যেন ইমেল অথবা SMS-গুলো চেক করে, কারণ তার মোবাইলে বা ইমেলে তার যে অ্যাপ্লিকেশানটা সেই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো তার মেসেজ ওখানে মোবাইল বা SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টাইম টু টাইম, মানে যখন যেটা হবে সেটা ওই টাইম অনুযায়ী তাদেরকে SMS করে বা ইমেলের মাধ্যমে জানানো হবে। তাহলে এইটা অবশ্যই চেক করতে হবে মাঝে মাঝেই। এবার দেখো কি বলছি, দ্য রিজেক্টেড অ্যান্ড আনলকড অ্যাপ্লিক্যান্ট উইল গেট অ্যান অপরচুনিটি টু রেকটিফাই দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য ডেট অ্যাজ পার নোটিফিকেশান। কী বলছে, যদি এরকম হয় যে রিজেক্ট করা হয়েছে এবং তার অ্যাপ্লিকেশানটা আনলক করে দিয়েছে, রিজেক্ট হয়ে গেল এবং আনলক হয়ে গেল, তাহলে তাকে কি করছে, একটা সুযোগ দিচ্ছে কিসের জন্য, তার অ্যাপ্লিকেশানটা আবার সঠিকভাবে পূরণ করে ফিল আপ করার জন্যে। ঠিক আছে? এখানে একটা সুযোগ দিবে কাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এই মেসেজটা দেখাবে যে রিজেক্টেড অ্যান্ড আনলকড, মানে তার কোনো কিছু ভুল হয়েছে সেই জন্য রিজেক্ট হয়ে গেল এবং তাকে সঠিক করার জন্য কি করছে, একটা সুযোগ দিচ্ছে। তাহলে ওখানে নোটিশ করেই দেওয়া হবে যে যাদের ভুলভাল হয়েছে তারা এই ডেটের মধ্যে ঠিক করে নাও। পরের পয়েন্ট কী বলছে দেখো, দি ক্যান্ডিডেচার অফ দি অ্যাপ্লিকেন্ট মে বি ক্যান্সেলড অ্যাট অ্যানি স্টেজ অফ দি এক্সামিনেশন প্রসেস। বলছি তাদের যে অ্যাপ্লিকেশনটা যে কোনো টাইমে বাতিল হতে পারে উইদাউট অ্যানি রেফারেন্স ইফ অ্যানি ফলস অর ইনকারেক্ট ইনফরমেশন ইজ ফাউন্ড ইন দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দি সেড ক্যান্ডিডেট। যদি কোনো অ্যাপ্লিকেশনের কোনো তথ্য তার ভুল বলে প্রমাণিত হয়, যদি ভুল ধরা পড়ে কোনো কিছু যে মিথ্যাভাবে কোনো কিছু আপলোড করে দেওয়া হয়েছে, তাহলে সেটাকে যে কোনো টাইমে সেটা ক্যান্সেল করা যেতে পারে বা ক্যান্সেল করে দিবে। ফার্দার অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ইনকমপ্লিট অর ইররিলেভেন্ট ইনফরমেশন অর ফটোগ্রাফ অর স্ক্যান সার্টিফিকেট ইজ লিয়েবল টু বি সামারলি রিজেক্টেড। তাহলে কি বলছে, ফার্দার অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ইনকমপ্লিট, অর্থাৎ ফর্ম ফিল আপ করলাম কিন্তু সবগুলো ফিল আপ করলাম না, অথবা ফটোগ্রাফ দিলাম না বা স্ক্যান সার্টিফিকেটগুলো দিলাম না, ঠিক আছে, যেগুলো আমার দেওয়া দরকার সেগুলো দিলাম না, তাহলে কি হবে, সেই অ্যাপ্লিকেশানটা অবশ্যই রিজেক্ট হয়ে যাবে। তারপরে দেখো, নোটিফিকেশন ফর ডাউনলোডিং অনলাইন অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড অন নোটিশ সেকশন। তাহলে যে ওয়েবসাইটে এই অনলাইনটা করতে হবে সেই ওয়েবসাইটে নোটিশ করে জানানো হবে যে অনলাইনে অ্যাডমিট কার্ডটা কবে ডাউনলোড করা যাবে। তার জন্য বলছে প্লিজ ভিজিট স্কলারশিপ পোর্টাল ফর দি সেম অ্যান্ড অ্যানি ফার্দার ইনফরমেশান রিলেটিং দ্য এক্সামিনেশান। বলছে অবশ্যই কি করতে হবে, এক্সামিনেশান ওই স্কলারশিপ পোর্টালটাকে মাঝে মাঝে খুলতে হবে, খুলে দেখতে হবে কোন নোটিশ এসছে কিনা এক্সামিনেশান সম্পর্কে, এটা কন্টিনিউ দেখতে থাকতে হবে। এবার চলে আসো দেখো, এক্সামিনেশান প্যাটার্ন ফর দি স্টেট লেভেল NTS এক্সামিনেশান। তাহলে এক্সাম প্যাটার্ন, পরীক্ষা যে হবে সেই পরীক্ষার প্যাটার্নটা কী রকমের হবে সেটা এবার বলছে দেখো। স্টেট লেভেল এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশন অন দি সেম ডে অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো। বলছে যে স্টেট লেভেল এক্সামিনেশানটা NTS ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশানটা 2টো সেশনে হবে একই দিনে। কীরকম বলছে দেখো, নেম অফ দি টেস্ট কীরকম, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেটাকে সংক্ষেপে ম্যাট বলে, MAT ম্যাট মানে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এটা হবে কি, কোশ্চেনটা কী রকমের হয়,
অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ হবে, কত মার্কের, 100 মার্কের হবে। কোশ্চেন থাকবে কটা, নম্বর অফ আইটেমস বলছে 100, মানে কোশ্চেন থাকবে 100, 100টা কোশ্চেনের 100 নম্বর। তারপরে ডিউরেশনটা বলছে ইন মিনিটস, 120 মিনিট মানে 2 ঘন্টা। তাহলে তোমরা দেখলে যে একটা প্রকার হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাট হবে প্রথমে, সেটা কোশ্চেনগুলো কী হবে এমসিকিউ টাইপ, মানে অবজেক্ট মাল্টিপল চয়েস থাকবে, 4টে করে অপশান থাকবে, একটা উত্তর সঠিক হবে। তার মধ্যে কোশ্চেনগুলো কটা হবে, 100টা কোশ্চেন 100 নম্বরের, সময় থাকবে কতক্ষণ, 2 ঘন্টা। তারপরে আরেকটা হবে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এটাকে সংক্ষেপে বলে স্যাট, SAT, প্রথম অক্ষরগুলোকে নিয়ে বলা হয় স্যাট, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এটাও হবে কীরকম এমসিকিউ, এরও ফুল মার্ক হচ্ছে কত 100 আর কোশ্চেন থাকবে কত 100, এটারও সময় হবে কত 2 ঘন্টা 120 মিনিট। তাহলে তোমরা দেখলে যে পরীক্ষাটা দুটো সেশনে হচ্ছে, একটা হবে ম্যাট আর একটা হচ্ছে স্যাট, দুটোই হচ্ছে কি এমসিকিউ টাইপ, এমসিকিউ প্রশ্ন হবে, আর দুটোই হচ্ছে 100 মার্কের, আর কোশ্চেনও থাকবে 100টা করে, আর দুটার জন্যই কি থাকবে 2 ঘন্টা করে সময় থাকবে। এবার দেখো সিলেবাস, সিলেবাসটা বলছে দেয়ার ইজ নো প্রেসক্রাইবড সিলেবাস ফর দি স্টেট লেভেল এনটিএস এক্সামিনেশন, স্ট্যান্ডার্ড অফ আইটেমস শ্যাল কনফার্ম টু দি লেভেল অফ ক্লাস 9 and 10। বলছে এই যে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ম্যাটের জন্য কোনো প্রেসক্রাইবড মানে লিখিত কোনো সিলেবাস নেই, স্টেট লেভেল এনটিএস এক্সামিনেশনের জন্য কোনো লিখিত সিলেবাস নেই। এই সিলেবাসটা অবশ্যই কী হবে 9-10 লেভেলের মধ্যেই হবে, সিলেবাসটা 9-10 লেভেলে যা সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টটা হবে। এর জন্য লিখিত কোনো সিলেবাস নেই যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে 9-10 লেভেলের ছাত্রদের জন্য যেগুলো উপযোগী সেই জিনিসগুলোই এখানে দিবে। পরের অংশটা দেখো বলছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট কমপ্রাইজ উইথ দি সাবজেক্ট গিভেন বিলো, অর্থাৎ স্যাট যে পরের অংশটা বলছিল স্যাটটা 100টা কোশ্চেন থাকবে, স্যাটের জন্য সিলেবাসটা বলছে কি কি বিষয়ের ওপর থাকবে। দেখো এখানে 8টা সাবজেক্ট রয়েছে, 1 নম্বরে রয়েছে ম্যাথমেটিক্স, 2 নম্বরে রয়েছে ফিজিক্স, 3 নম্বরে কেমিস্ট্রি, 4 নম্বরে বায়োলজি, 5 নম্বরে হিস্ট্রি, 6 নম্বরে জিওগ্রাফি, 7 নম্বরে পলিটিক্যাল সায়েন্স, 8 নম্বরে ইকোনমিক্স। অর্থাৎ স্যাট যে পরের যে 100 মার্কের কোশ্চেনটা হবে সেটা এই 8টা বিষয়ের উপরে হবে, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এটা হচ্ছে বায়োলজি, জীববিদ্যা, তারপরে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, আর হচ্ছে ইকোনমিক্স মানে অর্থনীতি, ঠিক আছে। তাহলে এই 8টা বিষয়ের ওপরে স্যাট প্রশ্নটা হবে। তাহলে একটার সিলেবাস দিচ্ছে কি কী কী সাবজেক্ট থাকবে, আর একটা অর্থাৎ ম্যাটের জন্য কোনো নির্ধারিত সিলেবাস নেই। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে স্যাটের জন্য সিলেবাস রয়েছে 8টা টপিক রয়েছে, আর ম্যাটের জন্য কোনো সিলেবাস লিখিত কোনো সিলেবাস নেই। এবার দেখো পরের পয়েন্ট কী বলছে, অল কোশ্চেন্স ইন দি বুকলেট ফর দি সেইড এক্সামিনেশন আর অবজেক্টিভ টাইপ। বলছে সমস্ত কোশ্চেনই হবে কীরকম অবজেক্টিভ টাইপ হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস হবে। ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 1 মার্ক করে, 1 নম্বর করে। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ইন দ্য সেট এক্সামিনেশন, বলছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট উত্তর ভুল করে দেয়, উত্তরে ভুল অপশান চুজ করে, অর্থাৎ তার প্রশ্নের উত্তরটা যদি ভুল হয় তাহলে কোনো নম্বর কাটা যাবে না, ঠিক আছে। দি ডিসিশন অফ অথরিটি উইল বি ফাইনাল ইন কেস অফ অ্যানি ডিসপিউট অর ডাউট। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে বা কোনো কিছু ভুলভ্রান্তি থাকে তাহলে যে এক্সামিনেশনের অথরিটি রয়েছে তারাই ঠিক করবে যে এটা কি হবে, এইটুকু হচ্ছে বিষয়। তাহলে তোমরা ডিটেলসে সব কিছু জানতে পারলে। তারপর বলছে দেখো টাইপ অফ স্কুল অর ইনস্টিটিউশন, অর্থাৎ কোন ধরনের স্কুলের ছাত্রছাত্রীরা এইটা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। বলছে গভর্নমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে তাদের, আর কি লোকাল বডি দ্বারা যেটা রয়েছে, আর প্রাইভেট এডেড রয়েছে, আর প্রাইভেট আনএডেড রয়েছে, এই সমস্ত স্কুল দ্বারা এটা সেরকম আলোচনা করলাম না। এবার বলছি যে এইটুকু হচ্ছে বিষয়টা ছিল। এবার এই পরীক্ষাটা দেওয়ার ফলে আমাদের কি লাভ রয়েছে এখানে আমি বলে দিই যে এই পরীক্ষাটা যদি তোমরা দাও তাহলে তোমাদের সুযোগ কিন্তু একবার, তোমরা যারা
এখন দশম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ 9 ক্লাসের রেজাল্ট তোমরা হাতে পেয়ে নিয়েছো, সামনে 2022-এ মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের জন্যই শুধু এই পরীক্ষাটা, ঠিক আছে? তারাই শুধু এই পরীক্ষাটার জন্য এলিজিবল। অর্থাৎ 9 ক্লাস পাস করার পরে মার্কশিট থাকতে হবে 50 নম্বরের বেশি, তাহলে এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে। তাহলে তোমরা এই পরীক্ষাটা দিতে চাইলে দিতে পারো। এটা যদি তোমরা কোয়ালিফাই করতে পারো এই পরীক্ষায়, তাহলে তোমাদের কি লাভ? লাভটা হবে এটাই যে তোমরা 10 পাস করার পরে 11-12 যে পড়বে, সেই 11-12-এর জন্য 1250 টাকা অর্থাৎ 1250 টাকা করে প্রতি মাসে, অর্থাৎ 11-এ 12 মাস, 12-এ 12 মাস, 24 মাস, 2 বছর ধরে 1250 টাকা করে প্রতি মাসে পাবে। আর পরে ধরো আরও তোমরা গ্র্যাজুয়েশন করলে, বিএ, বিএসসি, বিকম পড়লে বা অন্য কোনো যে কোনো পড়াশোনা করো না কেন, বা যতই ওপরে পড়তে থাকো পরের ক্ষেত্রে, এখানে যদি পাস করে যাও তাহলে পরে যত দূর পড়বে, মানে 11-12-এ শুধু 1250 টাকা করে পাবে। আর তারপরে যখন তোমরা পড়বে গ্র্যাজুয়েশন থেকে ওপরে পিএইচডি করো বা যাই করো না কেন, পরের পড়াশোনাগুলোর ক্ষেত্রে প্রত্যেক মাসে তোমরা 2000 টাকা করে পাবে। আর একটা তো তোমাদের একটা নাম রয়েছেই যে তোমরা এই স্টেট লেভেল অর্থাৎ ENTS কোয়ালিফায়ার একটা স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে তোমরা চেষ্টা করবে যে এই পরীক্ষাটা দেওয়ার। পরীক্ষার ফিটি এখানে উল্লেখ করেনি। এর পরের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করবে, সেই ফর্মটা ফিল আপ করার আমি দেখিয়ে দেবো। তাহলে ডেটটা অবশ্যই মনে রাখবে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট হচ্ছে 11ই নভেম্বর থেকে 30শে নভেম্বর মধ্যে। তাহলে এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা করে কমপ্লিট করতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে বিষয়টাকে জানার সুযোগ করে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।